দেখ আজকে যেটা শুরু করছি বা আগের দিন বলেছিলাম, দেখ যখন কোনো সলিউশন ফিজিবল সলিউশন থাকবে কিন্তু সেটা বেসিক হবে না, তখন আমরা সেই সলিউশনটাকে বেসিক ফিজিবল সলিউশনে কিভাবে কনভার্ট করব সেটা আগের দিন বলেছিলাম, এবং সেইটা আজকে দেখবো আমরা প্রসেসটা। তাহলে এখানে দেখ প্রথম প্রবলেমে যাচ্ছি। প্রথম যে প্রবলেমটা করব সেখানে দেখব কোন একটা সলিউশন বলে দেওয়া আছে আর একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, সেই সিস্টেম অফ ইকুয়েশনটার তোকে একটা সলিউশন ফিজিবল সলিউশন দেওয়া থাকবে, কিন্তু সেই ফিজিবল সলিউশনটা বেসিক সলিউশন হবে না। এবার তোকে যেটা করতে হবে ওই ফিজিবল সলিউশনটাকে তোকে বেসিক ফিজিবল সলিউশনে কিন্তু কনভার্সন করতে হবে বা কনভার্ট করতে হবে, এবং সেটা কিভাবে করব সেটা আমরা আজকে দেখবো। দেখ প্রথমে তাহলে তার জন্য দেখ প্রথম যে প্রবলেমটা আমরা নিচ্ছি আজকে, এই ধরনের কিছু প্রবলেম করার পর তারপর আবার সিমপ্লেক্স টেবিলে যাব আজকে আমরা। আচ্ছা এইখানে দেখ প্রথম প্রবলেমটা এরকম বলে যে x1 = 2, x2 = 3 আর x3 = 1। ঠিক আছে, x1 = 2, x2 = 3 আর x3 = 1 এটা বলে দেওয়া আছে ইজ এ ফিজিবল সলিউশন, is a feasible solution of the equation কোন ইকুয়েশনটা না, of the equation 2x1 plus x2 plus 4x3 is equal to 11, আর তার তলায় আছে 3x1 plus x2 plus 5x3, এই জিনিসটা is equal to দেওয়া আছে মনে কর 14, আর তলায় আছে x1 x2 x3 greater equal to 0। এবার প্রশ্নটা কিন্তু এটা নয়, তোকে এটা বলে দেওয়া আছে এই জিনিসটা বা এই সলিউশনটা মানে কোনটা না 2 3 একটা, এই সলিউশনটা বলে দেওয়া আছে এই সিস্টেম অফ ইকুয়েশনে ফিজিবল সলিউশন বলে দেওয়া আছে। এবার বুঝতেই পারছিস এই 2 3 একটা কিন্তু বেসিক সলিউশন হবে না, দেখি বোঝা যাচ্ছে। ঠিক আছে, কারণ বেসিক সলিউশন হতে গেলে এর মধ্যে অন্তত একটা তোকে কম্পোনেন্ট কিন্তু 0 হতে হবে, যেটা নেই এখানে। এবার প্রবলেমটা হচ্ছে এইটা যে তোকে এই ফিজিবল সলিউশনটাকে কি করতে হবে না একটা বেসিক ফিজিবল সলিউশনে তোকে কনভার্ট করে নিতে হবে। তাহলে প্রশ্নটা এরকম লিখে রাখবে, রিডিউস দ্য ফিজিবল সলিউশন টু এ বেসিক ফিজিবল সলিউশন টু এ বিএফএস। অর্থাৎ এই যে ফিজিবল সলিউশন 2 3 একটা দেওয়া আছে, এই ফিজিবল সলিউশনটা তোকে একটা বেসিক ফিজিবল সলিউশনে কনভার্ট করতে হবে। এই হচ্ছে প্রবলেমটা। আমরা আগে যেটা করেছি বা আগে এখনো পর্যন্ত যা করেছি সেখানে দেখেছি কি না কোনো একটা সলিউশন ফিজিবল হচ্ছে কিনা বা বেসিক হচ্ছে কিনা সেটা চেক করেছি, কিন্তু বেসিক ফিজিবল যদি না হয়, মানে বেসিক ফিজিবল মানে বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিবল যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ওই ফিজিবল সলিউশনটাকে কিন্তু আর বেসিক ফিজিবল সলিউশনে কনভার্সন করা সেটা কিন্তু আগে করিনি, যেটা এখানে আমরা করছি। কি বললাম বোঝা গেছে? এখানে ফিজিবল সলিউশন হবে কেন বলছি না, দেখি বুঝতে পারছি সমস্ত কম্পোনেন্ট গুলো নন নেগেটিভ আছে, এবং মান যদি বসাস x1 = 2, x2 = 3 আর x3 = 1, তাহলে দেখবি দুটো ইকুয়েশনই স্যাটিসফাই হবে। ঠিক আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এখানে আমাদের। এবার এই ফিজিবল সলিউশনটাকে আমাদের যেটা করতে হবে সেটা একটা বেসিক ফিজিবল সলিউশনে কনভার্ট করতে হবে তোকে। তাহলে প্রশ্ন আসছে যে কিভাবে এটাকে বেসিক ফিজিবল সলিউশনে আমরা কনভার্সনটা করব। না দেখ ভালো করে খেয়াল করবি কিভাবে কনভার্সনটা করছি। এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট বা এই ধরনের অঙ্ক কিন্তু সালে পড়েছে, আর আগে যে টাইপের প্রবলেমগুলো করেছি ওই টাইপের প্রবলেমও কিন্তু সালে এসে দেখেছিস তোরা। তো যাই হোক এই দু ধরনের অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে রাখবি। তাহলে এখানে দেখ কিভাবে শুরুটা করছি আমরা। এখানে দেখ খেয়াল করে নাম্বার অফ ইকুয়েশন হয়েছে কত না দুটো ইকুয়েশন আছে, এবং নাম্বার অফ ভেরিয়েবল দেখ আছে 3টে। তাহলে বেসিক সলিউশন সেক্ষেত্রে এই সিস্টেম অফ ইকুয়েশনটার কি করবে না উইল কন্টেন নট মোর দ্যান 2 নন জিরো ভেরিয়েবল। অর্থাৎ এই সিস্টেম অফ ইকুয়েশনটার যে বেসিক সলিউশন যেটা হবে সেই বেসিক সলিউশনের মধ্যে 2 এর বেশি নন জিরো ভেরিয়েবল কিন্তু থাকবে না। এবং সেটা বলতে পারছি কোত্থেকে না আগে আমরা যে ডেফিনেশন বেসিক সলিউশনে পড়েছিলাম বা বলা হয়েছিল সেই ডেফিনেশন থেকে আমরা এটা বলতে পারছি। 3টে ভেরিয়েবল, দুটো ইকুয়েশন, তার মানে 3 - 2 মানে একটা ভেরিয়েবল কিন্তু 0 ভেরিয়েবল হতে হবে। তাহলে এটা কিন্তু এখানে নেই। তাহলে এখানে দেখ আমরা প্রথমে শুরুটা করছি এইভাবে, তোরাও লিখতে থাকবি। সিন্স এরকম লিখবি দ্য নাম্বার অফ ইকুয়েশন, সিন্স দ্য নাম্বার অফ ইকুয়েশন ইজ 2 and দুটো ইকুয়েশন আছে এন্ড আর কি আছে না এন্ড দ্য নাম্বার অফ ভেরিয়েবলস
আছে তোর কতগুলো না নাম্বার অফ ভেরিয়েবলস ইজ 3। তাহলে এখান থেকে আমরা বলছি কি না সো এ বেসিক সলিউশন ঠিক আছে উইল কন্টেন, এই কথাটা তোলায় প্রয়োজন হলে আন্ডারলাইন করে নিতে পারিস। সো এ বেসিক সলিউশন উইল কন্টেন নট মোর দেন 2 নন জিরো ভেরিয়েবলস, অর্থাৎ দুটো বেশি নন জিরো ভেরিয়েবল কন্টেন্ট করে থাকতে পারবে না। কে কন্টেন্ট করে থাকতে পারবে না? বেসিক সলিউশনটা, ঠিক আছে। উইল কন্টেন্ট নট মোর দ্যান 2 নন জিরো ভেরিয়েবল, এখানে অলরেডি 3টে নন জিরো ভেরিয়েবল কন্টেন্ট করে রয়েছে, সুতরাং এটা বেসিক সলিউশন হবে না। তো যাই হোক, তাহলে আমরা দেখ আগের মতো করে গিভেন ইকুয়েশনটাকে ওই রিরাইট করে লিখে নিচ্ছি যেমন ভাবে আগে লিখতাম আমরা। তাহলে এবার দেখ লিখছি আমরা হেয়ার দ্য গিভেন ইকুয়েশন, given system of equation লিখবি। here the given system of equation can be written as তাহলে সেক্ষেত্রে দেখ গিভেন সিস্টেম অফ ইকুয়েশনটাকে কিভাবে লিখবো আমরা না, লেখা যাবে দেখ x1 a1 হলো প্লাস x2 a2 প্লাস x3 a3 ইজ ইকুয়াল টু স্মল b। যেখানে অবভিয়াসলি বুঝতেই পারছিস a1 a2 a3 গুলো কি কি হবে না, পাশে অবশ্যই লিখে নিবি। তাহলে হয় a1 ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দেখ হবে 2 3, a2 ইজ ইকুয়াল টু হবে দেখ ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে 1 1, আর a3 ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে হবে দেখ 4 5। হলো এই a1 a2 a3 মানগুলো দেখ আমরা লিখে নিলাম। এবার এখন আচ্ছা বিটাও লিখতে হবে আমাদের। বিটা কত হবে না, কমা দিয়ে বিটাও লিখে নেবে। বিটা হচ্ছে 11 14। এবার এখন আমাদের কি বলে দেওয়া আছে না, এখন দেখো বলে দেওয়া আছে 2 3 1টা ইজ এ ফিজিবল সলিউশন, ঠিক আছে। প্রশ্নে দেওয়াই আছে, বলে দেওয়া আছে। তাহলে ফিজিবল সলিউশন যেহেতু বলছি, সলিউশন হওয়া মানে কি করবে না, এই যে গিভেন সিস্টেমটাকে এইভাবে লিখেছি, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে অবশ্যই কি করবে না 2 3 1টা স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করাচ্ছি দেখো এখন। তাহলে এরপরে দেখো লিখছি নাও সিন্স 2 3 1, ঠিক আছে, এই জিনিসটা ইজ এ ফিজিবল সলিউশন কার না, ফিজিবল সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, ঠিক আছে। যে গিভেন সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া আছে তার ফিজিবল সলিউশন। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এটাকে স্যাটিসফাই করালে দেখো আমরা লিখতে পারবো 2a1, ঠিক আছে, প্লাস 3a2 প্লাস a3 সমান b। মানে মোদ্দা কথা x1 x2 x3 জায়গায় 2 3 আর 1 আমরা পুট করে দিচ্ছি। তাহলে এখান থেকে লিখবো দেখো therefore 2a1 plus 3a2 plus a3 is equal to b হয়ে গেল। এটাকে 1 নাম্বার নাম্বারিং করে ছেড়ে দিলাম আমরা। এবার দেখো এরপর যেটা কাজ হচ্ছে 2a1 plus 3a2 plus a3 is equal to b হলো। এবার এখানে বলো তো এখন এই a1 a2 a3, ঠিক আছে, a1 a2 a3 এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? অরিজিৎ এই a1 a2 a3 এই তিনটে ভেক্টর এখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? অঙ্গন a1 a2 a3 এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ভসে ঘি ঢালা হয় আমার মাঝে মাঝে, জানিস তো তোরা যা সব অ্যানসার দিস মাঝে মাঝে মনে হয় যে কি বুঝিস। স্যার ডিপেন্ডেন্ট হচ্ছে কেন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কেন? স্যার a1 plus 2 a2 সমান a3, 2a1 plus a2 a1 plus 2 a2 a1 plus 2a2 সমান a3। হ্যাঁ ওইভাবে তো বলা যাবে। আর সব থেকে বড় কথা আরে 2 3 1, ঠিক আছে, এটা তো নট এ বেসিক সলিউশন। ওইভাবে যেভাবে বললি ওইভাবে তো বলা যাবে। আর সব থেকে বড় কথা এটা তো নট এ বেসিক সলিউশন। তা বেসিক সলিউশন হতে গেলে কি হতে হয়
বেসিক সলিউশনে যখন ডেফিনেশন বলেছিলাম তখন যে নন জিরো ভেরিয়েবল গুলো রেসপেক্টে যে তোর ওই ভেরিয়েবল গুলোর সাথে যে অ্যাসোসিয়েটেড ভেক্টর গুলো থাকে সেগুলোকে কি দেখাতে হয় বা কি লিখিস? এতকাল ধরে তো অঙ্ক করে এলি, 15-20 খানা বোধহয় অঙ্ক ইন্ডিপেন্ডেন্স। ওই লেখা লিখতে হয়, দেখে দেখে শুধু টুকে যাস। কেন লিখিস, কি জন্য লিখিস, তার কারণ জানিস না। এই যে লিখিস প্রতি কথায় প্রতি অঙ্কেতে লিখে এসছিস যে 1 2 0 এটা একটা বেসিক সলিউশন, কেন হয় 1 2 0 বেসিক সলিউশন? না এই সলিউশনটার সাথে যে ভেরিয়েবল গুলো অ্যাসোসিয়েটেড এবং সেই ভেরিয়েবল গুলো মানে কোনটা, x1 সমান 2 আর x2 সমান 2, x1 সমান 1 x2 সমান 2, তাহলে এই ভেরিয়েবল গুলোর সাথে যে ভেক্টর গুলো অ্যাসোসিয়েটেড মানে a1 আর a2 সেই ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বেসিক সলিউশনের ডেফিনেশনেই বলা হয়েছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সেই জন্যই তো আমরা ওই ম্যাট্রিক্স গুলোকে বার করা হয়, ডেট ভ্যালু গুলোকে নট ইকুয়াল টু 0 দেখানো হয়। তো এখানে কি আছে, এখানে তিনটেই নন জিরো ভেরিয়েবল আছে। এবার এই তিনটে নন জিরো ভেরিয়েবল কোন ভেক্টর গুলোর সাথে অ্যাসোসিয়েটেড? x1 সমান এখানে সলিউশন গুলো x1 সমান 2, x2 সমান 3 আর x3 সমান 1, এই ভেরিয়েবল গুলো কোন ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড? না a1 a2 আর a3। এবার সেই a1 a2 a3 ভেক্টর গুলো তাহলে কি, এটা তো বেসিক সলিউশন নয়। তাহলে বেসিক সলিউশন যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই ভেরিয়েবল গুলোর সাথে যে ভেক্টর গুলো অ্যাসোসিয়েটেড আছে মানে a1 a2 a3 তাহলে সেগুলোকে অবভিয়াসলি কি হতে হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে। আর বলে দিলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে a1 a2 a3 যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে ভেক্টর স্পেসে তোরা পড়েছিলি ডেফিনেশন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে তিনটে ভেক্টর যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে দেয়ার এক্সিস্ট 3 স্কেলারস, সাপোজ মনে কর λ1 λ2 λ3 পাওয়া যাবে, যে স্কেলার গুলো কি হবে নট অল জিরো, such that λ1 a1 plus λ2 a2 plus λ3 a3 সমান থিটা। সেটাই এরপর করব। তাহলে লেখো এই ইকুয়েশনটা 1 নাম্বার নাম্বারিং করার পর কি বললাম বোঝা গেল না, ক্লিয়ার হলো না এখনো? হ্যাঁ স্যার। আর ও যেভাবে বললো ওইভাবে তো হচ্ছে, এমনিতেও যদি দেখিস a1 a2 ও যেটা বললো a1 plus 2a2 সমান a3, একটা ভেক্টরকে যে কোনো একটা ভেক্টরকে অপর দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। ওইভাবে দেখার দরকারই নেই আমাদের, কারণ এখানে তো সলিউশনটাই তো বেসিক নয়। দেখি তো বুঝতে পারছিস যে একটা কম্পোনেন্ট তোকে জিরো হতে হবে, সেটা নেই এখানে, তিনটি নন জিরো ভেরিয়েবল রয়েছে। তাহলে বেসিক সলিউশন যখনই হচ্ছে না তার মানে কি, তার মানে ওই সলিউশনটার সাথে যে নন জিরো ভেরিয়েবল গুলো রয়েছে সেই নন জিরো ভেরিয়েবল গুলো আবার যে ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড, ভেরিয়েবল গুলো হচ্ছে x1 x2 x3, আর ওই ভেরিয়েবল গুলোর সাথে অ্যাসোসিয়েটেড ভেক্টর গুলো হচ্ছে কোনগুলো, না a1 a2 a3। তাহলে ওই ভেক্টর গুলো সেক্ষেত্রে অবভিয়াসলি কি হবে, না চোখ বুঝে বলে দিতে পারবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া মানেই সেক্ষেত্রে বেসিক সলিউশনের দিকে চলে যাবে। তাহলে এখানে দেখ যেটা বললাম এই ইকুয়েশনটা 1 নাম্বার ইকুয়েশনটা আসার পর এবার লেখ নাও উই নোট দ্যাট দ্য ভেক্টর, এরকম লেখ নাও উই নোট দ্যাট দ্য ভেক্টর a1 a2 a3, নাও উই নোট দ্যাট দ্য ভেক্টরস a1 a2 and a3 are linearly dependent for the given solution. We note that the vectors a1 a2 a3 are linearly dependent for the given solution, for the given solution which is not basic although feasible, which is for the given solution which is not basic। যে কথাগুলো লিখছিস না ভালো করে বুঝে বুঝে লিখবি যে কেন লিখছি কথাগুলো বা কি লিখছি কথাগুলো এখানে। are linearly dependent for the given solution which is not basic although feasible, যদিও তারা feasible কিন্তু সলিউশনটা বেসিক নয়। for the given solution which is not basic although feasible,
কমা দিয়ে লিখবে therefore there exist three scalars, therefore there exist three scalars, আমরা এখানে মনে করো স্কেলার গুলোকে ধরে নিচ্ছি, therefore there exist three scalars alpha 1 alpha 2 alpha 3 not all zero, এটাই হচ্ছে আসল কন্ডিশন। ঠিক আছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে যে ডিফারেন্সটা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে স্কেলার গুলো কিন্তু সমস্ত জিরো আসতো, আর এখানে অন্তত একটা নন জিরো স্কেলার লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে পাওয়া যেত, তোমরা ভেক্টর স্পেসে পড়েছিলে। তাহলে নট অল জিরো such that, তাহলে কি লিখতে পারবো না, such that alpha 1 a1 প্লাস lambda 1 lambda 2 lambda 3 দিয়েও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। alpha 1 a1 প্লাস alpha 2 a2 প্লাস alpha 3 a3, ঠিক আছে, এই জিনিসটা ইজ ইকুয়াল টু জিরো। জিরোটাকে এখানে মোটা করে লিখবি, ঠিক আছে, জিরোটা মানে হচ্ছে তোর ওই জিরো জিরোটা হবে, এখানে জিরোটাকে একটু মোটা করে লিখবি। এবার দেখ তাহলে এখান থেকে মানটা বসাচ্ছি, দেখ অর আলফা 1 ইনটু a1 এর মান জানি আমরা কত না, a1 এর মান হচ্ছে দেখ 2 3, মানগুলো পুট করে দিচ্ছি, প্লাস আলফা 2 ইনটু a2 এর মান হচ্ছে 1 1, প্লাস আলফা 3 ইনটু a3 মান হচ্ছে দেখ 4 5, ঠিক আছে, আর এখানে জিরো মানে ডান দিকটা হয়ে যাবে কত না 0 0, দেখ এটা পেয়ে গেলাম আমরা। এবার এখান থেকে বুঝতেই পারছিস দুটো ইকুয়েশন আসবে, একবারে লিখে দিচ্ছি, দেখ আলফা 1 আলফা 2 আলফা 3 দুটো ইকুয়েশন পাওয়া যাবে, কি কি হবে না 2 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 4 আলফা 3, এটা সমান একটা জিরো পাবি, এটা একটা ইকুয়েশন আসবে। 2 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 4 আলফা 3 ইজ ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন আসবে দেখ 3 আলফা 1, ঠিক আছে, প্লাস আলফা 2 প্লাস 5 আলফা 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তোরা এটাকে 2 নাম দে, এটাকে 3 নাম দে। এবার এই দুটো ইকুয়েশনকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে লেখ সলভিং 2 and 3 বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, অঙ্কগুলো একটু বড় হবে। সলভিং 2 and 3 বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, যে আলফা 1 বাই আলফা 2 বাই আলফা 3 বাই বার করবি। সলভিং 2 and 3 বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, সলভিং 2 and 3 বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। তাহলে দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে আলফা 1 বাই আলফা 1 বাই কত আসছে 1 আসবে দেখবি, সমান আলফা 2 বাই দেখবি 2 আসবে, আর আলফা 3 বাই সমান দিয়ে আলফা 3 বাই মাইনাস 1 সমান কে সে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছিস কে এর মানটা, আচ্ছা কে এর মানটা অলওয়েজ 1 নিবি, ঠিক আছে, পুটিং সব অঙ্কের ক্ষেত্রে কে টা 1 ধরবি, পুটিং কে ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা দেখ পেয়ে যাব উই হ্যাভ পুটিং কে ইজ ইকুয়াল টু 1, উই হ্যাভ আলফা 1 সমান 1, আলফা 2 টা হয়ে যাচ্ছে 2, আলফা 3 টা মাইনাস 1, আলফা 1 1 আলফা 2 হচ্ছে 2, আলফা 3 মাইনাস 1। তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের আচ্ছা সমীকরণটা কি ছিল, দেখ 1 নাম্বার যে সমীকরণটা, ঠিক আছে 1 নাম্বার নয়, দাঁড়া এক কাজ কর, এইটাকে 2 নাম্বার নাম দে, ঠিক আছে, এটাকে 2 দে, এইটাকে 3 করে দে, আর এটা 4 দে। কি বললাম বুঝলি, সেটা 1 দিয়েছি, এটাকে 2 দিবি, আর এই 3 আর 4 কে ক্রস মাল্টিপ্লাই করলি, এই দুটোকে 3 আর 4 দিবি, বা এই দুটোকে নাম্বারিং না করলেও অসুবিধা কিছু নেই। এবার দেখ এই 2 নাম্বারে তাহলে বসাচ্ছি, তাহলে লেখ therefore 2 gives, 2 নাম্বার সমীকরণটা দেখ আমাদের তাহলে কি দিচ্ছে এখান থেকে না, therefore দেখ 2 gives, আচ্ছা মুছে দিচ্ছি, দেখ এটা 2 gives, তাহলে কত হবে বল, আলফা 1 আলফা 2 আলফা 3 ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাবো দেখ 2 নাম্বার থেকে a1 প্লাস 2a2, ঠিক আছে, মাইনাস a3 সমান দেখ তো 0, এরকম আসছে কিনা, a1 প্লাস 2a2 মাইনাস a3 ইজ ইকুয়াল টু 0। এইটাকে তোরা নাম দিবি কত, 5 নাম্বার নাম দিবি, ঠিক আছে, এটা আমরা ওই 2 নাম্বার সমীকরণে বসালাম। এবার দেখ এখান থেকে আমাদের বেসিক ফিজিবল সলিউশন যখনই বার করব, ঠিক আছে, বেসিক ফিজিবল সলিউশনের মধ্যে কিন্তু তোর কি হবে না, দুটো নন জিরো ভেরিয়েবলের বেশি কিন্তু থাকবে না, যেহেতু এখানে দুটো ইকুয়েশন 3টে ভেরিয়েবল আছে, মানে 3 মাইনাস 2 মানে একটা ভেরিয়েবলকে কিন্তু অবশ্যই জিরো হতে হবে। তাহলে এখান থেকে এবার লিখবি নাও ইন দ্য প্রেজেন্ট কেস, ঠিক আছে, নাও ইন দ্য প্রেজেন্ট কেস কমা দিয়ে লিখবে the basic feasible solution cannot have more than 2 non-zero variable. Now in the present case the BFS cannot have more than 2 non-zero variables. The BFS cannot have more than 2 non-zero variables. অর্থাৎ একটা BFS এর মধ্যে দুটোর বেশি নন জিরো ভেরিয়েবল থাকবে না। এবার দেখো যেটা করছি, ঠিক আছে, ভালো করে খেয়াল করবে এবার। নাও
দ্য ক্রাইটেরিয়া, এবার দেখো একটা করে ভেরিয়েবল জিরো করতে হবে, ঠিক আছে। নাও দ্য ক্রাইটেরিয়া, কিসের ক্রাইটেরিয়া, না ক্রাইটেরিয়া ডিটারমাইনিং লিখো, নাও দ্য ক্রাইটেরিয়া ডিটারমিনিং দ্য ভেক্টরস টু বি এলিমিনেটেড, now the criteria determining the vectors to be eliminated, একটা করে ভেক্টর টু বি এলিমিনেটেড, একটা করে ভেক্টর তোমাকে এলিমিনেট করতে হবে, মানে জিরো করতে হবে। the vectors to be eliminated for alpha j greater than 0, ঠিক আছে, is given by, এখানটা ভালো করে খেয়াল করবে, is given by, now the criteria determining the vector to be eliminated for alpha j greater than 0 is given by, দিয়ে লিখছি দেখো xr by alpha r সমান, দিয়ে লিখছি দেখো মিনিমাম জে, ঠিক আছে, যখন আলফা জে গ্রেটার দেন 0 করব তখন এটা মিনিমাম হবে, আর এর পরে আরেকবার আলফা যেটা লেস দেন 0 করব তখন এটা ম্যাক্সিমাম হবে। তাহলে মিন জে ইজ, ব্র্যাকেটে এখানে লিখবে এক্স জে বাই আলফা জে, ঠিক আছে, আর এক্স জে বাই আলফা জে সাজ দ্যাট এখানে লিখবে আলফা জে গ্রেটার দেন 0। এবার দেখো খেয়াল করে, এটা হচ্ছে মেন ফর্মুলাটা এলিমিনেট করার। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো, না মিনিমাম অফ, ঠিক আছে। এবার দেখো এখানটা তাহলে কত হবে, না মিনিমাম অফ, এখানে লিখছি দেখো x1 বাই আলফা 1, ঠিক আছে। খেয়াল করে দেখবে আলফা যেটা গ্রেটার দেন 0, এখানে তিনটে জে এর মান আছে, মানে আলফা 1 একটা আছে, আলফা 2 একটা আছে, আলফা 3 একটা আছে, কিন্তু আলফা 3টা যেহেতু আমাদের ভ্যালুটা -1 এসছে, তাহলে কিন্তু আলফা 3টা নেওয়া যাবে না, কারণ এখানে কন্ডিশন কি বলছে, আলফা যেটাকে গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এখানে কি হবে, না x1 বাই আলফা 1 একবার লিখবো, আর x2 বাই আলফা 2 লিখবো। কি বললাম বোঝা গেল? x3 বাই আলফা 3 লেখা যাবে না, কেন না এখানে সাজ দ্যাট আলফা যেটা গ্রেটার দেন 0 আছে বলে, আলফা 3টা আমাদের -1 এসছে, মানে যে যে আলফা গুলো তোমার পজিটিভ সেই আলফা গুলোই এখানে লিখতে হবে। এবার দেখো তাহলে এখান থেকে কি হবে, না মিনিমাম অফ x1 বাই আলফা 1। এবার তোমরা দেখো x1 এর মান জানো, x1 এর ভ্যালু কত, না x1 দেখো দেওয়া আছে 2 বাই আলফা 1, আলফা 1 এর ভ্যালু পেয়েছো দেখো 1, আর x2 বাই আলফা 2 করলে কত হবে, না x2 মানে 3, আলফা 2 মানে 2, তাহলে এদের মধ্যে দেখো কত মিনিমাম হবে, 2 আর 3 এর 2 এর মধ্যে, না মিনিমাম দেখো হচ্ছে 3 এর 2টা, আবার 3 এর 2 মানেই কত, না 3 এর 2 মানেই x2 বাই আলফা 2। তাহলে xr বাই আলফা, ঠিক আছে, এই জিনিসটার ভ্যালুটা কত পেলে ভালো করে খেয়াল করতে বলেছি, x2 বাই আলফা 2। তার মানে এখানে মিনিমামটা অকার করছে কার জন্য, না r সমান 2 এর জন্য অকার করছে। দেখো এইটা সমান এইটা পাচ্ছ, ঠিক আছে, এটা সমান এটা পাচ্ছ, মানে r সমান 2 এর জন্য তাহলে মিনিমামটা অকার করছে। তাহলে এখান থেকে লিখে দাও, দাস দ্য মিনিমাম অকার্স ফর r ইজ ইকুয়াল টু 2, thus the minimum occurs for r is equal to 2, r সমান 2 এর জন্য মিনিমামটা অকার করছে। therefore তাহলে সেক্ষেত্রে আমরা এলিমিনেট করব কাকে, না therefore we have to eliminate a2, from equation 1। equation 1 মানে একদম প্রথমে যেটা ছিল দেখো, we have to eliminate a2 from equation 1, এই যে। এবার দেখো এখান থেকে লিখে নাও দ্যাট ইজ, আবার a2টা হচ্ছে ভেক্টরটা, তাহলে a2 ভেক্টরটা কোন ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড, না a2 ভেক্টরটা হচ্ছে x2 ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড। তার মানে আমরা কি লিখছি, না দ্যাট ইজ দ্য ভেরিয়েবল x2 is to be reduced to 0। লেখো দ্যাট ইজ দ্য ভেরিয়েবল x2 is to be reduced to 0। প্রথম অঙ্ক বলে এত লিখে লিখে করছি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ভেরিয়েবল x2 is to be reduced to 0, that is the variable x2 is to be reduced to 0। এখানে মনে করো যদি মিনিমামটা সাপোজ r সমান 3 এর জন্য অকার করতো, তাহলে সেক্ষেত্রে আমাদের a3টাকে এলিমিনেট করতে হতো, ঠিক আছে, এবং a3টা যেহেতু x3 ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড, সেই জন্য আমাদের x3 ভেরিয়েবলটাকে কি করতে হতো, না রিডিউস টু 0 করতে হতো। তাহলে এখানে বললাম দ্যাট ইজ দ্য ভেরিয়েবল x2 is to be reduced to 0। এবার দেখো কিভাবে ইয়ে করছি, এবার লিখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, নাও সিন্স নিউ xj, এটাও একটা ফর্মুলা, এটা যেমন একটা ফর্মুলা লিখলাম এখানে, এখানে আবার লিখছি দেখো, নাও সিন্স নিউ xj সমান নিউ xj ইজ ইকুয়াল টু গিভেন xj
গিভেন এক্স জে মাইনাস আর কি হবে না এক্স আর বাই আলফা আর, ঠিক আছে, এক্স আর বাই আলফা আর ইন্টু আলফা জে। তাহলে সেক্ষেত্রে দেখো মানে নতুন রিডিউস করার পর যে নতুন ভেরিয়েবলটা সেই জন্য এটা নিউ এক্স যে কথাটা লিখেছি। তাহলে এখানে আমরা প্রথমে জে এর ভ্যালু দেখো 1 বসাচ্ছি, তাহলে সো x1 ইজ ইকুয়াল টু, তাহলে গিভেন x1, গিভেন x1 মানে আমাদের গিভেন x1 টা কত দেওয়া আছে না গিভেন x1 সমান 2 দেওয়া আছে, তাহলে 2 মাইনাস, ঠিক আছে, এবার দেখো এক্স আর মাইনাস আলফার, দেখো এক্স আর সরি এক্স আর বাই আলফার মানে এক্স আর বাই আলফার এর ভ্যালু কত পেয়েছো 3/2, তাহলে সেইটা দেখো বসাচ্ছি 2 মাইনাস 3/2 হলো ইনটু আলফা জে, জে এর মান 1 বসাচ্ছি মানে আলফা 1, আলফা 1 এর ভ্যালু কত না আলফা 1 এর ভ্যালু হচ্ছে দেখো বার করেছি 1, তার মানে এখান থেকে কত পেয়ে যাচ্ছে বলে দেখি না এখান থেকে দেখো ভ্যালুটা চলে আসছে তোমার 1/2, তাহলে x1 টা পেয়ে গেলে 1/2। একই রকম ভাবে x2 টা যদি বার করি তাহলে কি হবে নিউ x2 সমান গিভেন x2, গিভেন x2 মানে কত না গিভেন x2 আমাদের দেওয়া আছে দেখো 3 মাইনাস এটা সেমই থাকবে 3/2, ঠিক আছে, আর আলফা 2 টা কত আমাদের আলফা 2 টা খেয়াল করে দেখো আলফা 2 টা হচ্ছে 2, এটাকে কিন্তু 0 হতে হবে, ওই যে কথাটা লিখলে দ্যাট ইজ দ্য ভেরিয়েবল x2 ইজ টু বি রিডিউসড টু 0, দেখো x2 টা এখানে 0 চলে আসবে, তাহলে x2 টা দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখো 0 পেয়ে গেলে হলো। আর x3 টা বার করে নেবে, x3 বার করছি কোথায় না j এর ভ্যালুটা 3 বসাচ্ছি, তাহলে j এর ভ্যালু 3 বসালে নিউ x3 সমান কত হবে না গিভেন x3, গিভেন x3 মানে আমাদের কত না গিভেন x3 টা হচ্ছে 1 মাইনাস এটা অলওয়েজ 3/2 হবে এক্স আর বাই আলফা, এই যে এক্স আর বাই আলফার সমান 3/2 বার করেছি আমরা, তাহলে 3/2 ইনটু আলফা জে, আলফা জে মানে জে এর মান 3 বসাচ্ছি, তাহলে আলফা 3 এর ভ্যালু কত ছিল আমাদের না -1, তাহলে এখানে দেখো ইনটু -1, তার মানে এটা কত পেয়ে গেলে 5/2। তাহলে এখান থেকে দেখো আমরা সলিউশনটা কি পেয়ে গেলাম না সলিউশনটা এলো 1/2, 0, 5/2 দেখো। তাহলে খেয়াল করে দেখো একটা ভেরিয়েবল কিন্তু 0 আছে, এটাই তোমার বেসিক ফিজিবল সলিউশন হয়ে যাবে। এবার এখান থেকে লিখো নাও x1 x2 x3 বার করার পর লিখবে নাও the vector বা thus the vector a1 and a3, thus the vectors a1 and a3 corresponding to this non-zero variable, corresponding to this non-zero variable vector a1 and a3 কেন বলছি না non-zero variable এখানে x1 আর x3 বলে, now the vectors a1 and a3 corresponding to these non-zero variables are linearly independent, are linearly independent, hence the solution 1/2, 0, 5/2, hence the solution 1/2, 0, 5/2 is a basic feasible solution, is a basic feasible solution। দেখো একটা বেসিক ফিজিবল সলিউশন এখানে বেরুলো দেখো আমাদের, তোমরা এইখান পর্যন্ত আগে দেখো বা এই প্রসেসটা থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে বলো সেটা।